গাজায় ইসরায়েলি জিম্মিদের নতুন ভিডিও প্রকাশ হামাসের, জীবন নিয়ে শঙ্কায় জিম্মিরা। মেকে নিয়ে চীন সফরে কিম জং উন, আলোচনায় উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরি। ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনে বিক্ষোভ, একদিনেই ৫০০ জন গ্রেপ্তার। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়ে কিম জুয়েকে নিয়ে চীন সফরে গিয়েছিলেন। এই সফরে তিনি শুধু চীন নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করেন। তার ভ্রমণ নিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভিতে ১ ঘণ্টার একটি ডকুমেন্টারি দেখানো হয়, যেখানে কিম জং উনের ২ থেকে ৪ সেপ্টেম্বর চীন যাত্রার কিছু খণ্ডাংশ দেখানো হয়। কিম বেইজিংয়ে গিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের বিশাল আয়োজনে অংশ নিতে। সেখানে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক মঞ্চে দাঁড়ান। কিম জং উন পুতিনকে বলেন, আমরা ভাই হিসেবে রাশিয়ার সেনাবাহিনীকে সম্পূর্ণ সমর্থন করব। আবার শি জিনপিংকে বলেন, বিশ্বে যাই ঘটুক না কেন আমাদের বন্ধুত্ব কখনো বদলাবে না। এছাড়া কিমের সফরের সময় একটি বিষয় অনেককে অবাক করেছে। বৈঠক শেষে রাশিয়া ও চীনের নিরাপত্তা কর্মীরা কিম যে চেয়ার, টেবিল, কাপ, এমনকি ঘর ব্যবহার করেছেন সেসব জায়গা পরিষ্কার করে মুছে ফেলেন। উদ্দেশ্য ছিল যেন কোনো স্বাস্থ্য বা ব্যক্তিগত তথ্য বাইরে ফাঁস না হয়, কারণ কিম জং উনের স্বাস্থ্য ও নিরাপত্তা উত্তর কোরিয়ার খুবই গোপন বিষয়। এমনকি তার ব্যক্তিগত ট্রেনের ভেতরে আলাদা টয়লেটও থাকে, যাতে কোনো চিহ্ন বাইরে না যায়। এই সফরে সবচেয়ে নজর কাড়ে কিম জং উনের মেয়ে কিম জুয়ে। তাকে ট্রেনে করে বেইজিংয়ে যেতে দেখা যায়। রেল স্টেশন ও উত্তর কোরিয়ার দূতাবাসেও তিনি বাবার পাশে ছিলেন। তবে বেইজিং থেকে ফেরার সময় তাকে দেখা যায়নি, কিন্তু উত্তর কোরিয়ায় ফেরার পর প্রকাশিত ছবিতে তিনি ছিলেন। বিশ্লেষকদের ধারণা, কিম জুয়ে হয়তো ভবিষ্যতে তার বাবার উত্তরসূরি হতে পারেন। এই সফর শুধু একটি সাধারণ সফর নয়, বরং বিশ্ব রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার ৩ নেতার একসঙ্গে উপস্থিতি দেখিয়েছে তারা একে অপরকে সমর্থন করছেন এবং নতুন শক্তির ভারসাম্য তৈরি হতে পারে। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে হামাসের প্রকাশিত এক নতুন ভিডিও। ৫ সেপ্টেম্বর শুক্রবার প্রকাশিত এই ভিডিওতে দেখা গেছে ২ ইসরায়েলি জিম্মিকে, যাদেরকে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের একটি সঙ্গীত উৎসব থেকে অপহরণ করা হয়েছিল। ভিডিওতে জিম্মিদের একজন, গাই গিলবোয়া দালাল, বলেছেন তাকে গাজা সিটিতে আটকে রাখা হয়েছে। এই গাজা সিটিতেই ইসরায়েলি সামরিক বাহিনী হামাসকে পুরোপুরি নির্মূল করার জন্য বড় ধরনের অভিযান চালাচ্ছে। ভিডিওতে যাদের দেখা গেছে তারা হলেন গাই গিলবোয়া দালাল এবং অ্যালন ওহেল। তারা সেই ৪৮ জন মানুষের মধ্যে পড়েন যাদেরকে এখনও হামাস গাজায় আটকে রেখেছে বলে ধারণা করা হয়। দুঃখজনকভাবে এদের মধ্যে মাত্র ২০ জন এখনও জীবিত আছেন বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল, যা এই ভয়াবহ যুদ্ধের সূচনা করে। האסיר שנמצא בשבי גדודי אל-גסאם בעיר עזה। হামাসের প্রকাশিত ভিডিওটি খুব সতর্কতার সাথে সম্পাদনা করা হয়েছে। এতে গিলবোয়া দালালকে প্রায় ৩.৫ মিনিট ধরে কথা বলতে দেখা গেছে। ভিডিওর কিছু অংশে তাকে একটি গাড়ির ভেতরে দেখা যায় এবং ভিডিওটির তারিখ ২৮ আগস্ট উল্লেখ করা হয়েছে। তবে সংবাদ মাধ্যম নিশ্চিত করতে পারেনি যে ভিডিওটি আসলে কখন রেকর্ড করা হয়েছিল। ভিডিওতে গিলবোয়া দালালকে বলতে শোনা যায় তিনি গাজা সিটিতে আরও কয়েকজন জিম্মির সাথে আছেন এবং ইসরায়েলের সামরিক অভিযানের কারণে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কিত। তিনি আকুতি জানিয়েছেন যেন এই পরিস্থিতি শেষ হয় এবং তারা তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন। এই ভিডিও প্রকাশের মাধ্যমে হামাস সম্ভবত ইসরায়েলি জনগণের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে চাইছে এবং জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে আলোচনায় বসতে বাধ্য করতে চাইছে। এটি যুদ্ধের একটি কৌশলগত অংশ, যেখানে তথ্য এবং প্রচারণার মাধ্যমে উভয় পক্ষই নিজেদের লক্ষ্য অর্জনের চেষ্টা করে। এই সংঘাতের কারণে উভয় পক্ষেই
ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হচ্ছে এবং ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। জিম্মিদের পরিবারগুলো তাদের প্রিয়জনদের ফিরে পাওয়ার জন্য প্রতি মুহূর্তে উদ্বেগের মধ্যে কাটাচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য বারবার আহ্বান জানাচ্ছেন, যাতে আর কোনো প্রাণহানি না হয় এবং জিম্মিরা নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারেন। ফ্রিজের ভেতরে রাখা ঠান্ডা পানির মতো শীতল পানিতে শরীর ডুবিয়ে বেশিরভাগ মানুষ যেখানে কয়েক সেকেন্ডও থাকতে পারবে না, সেখানে চিলির এক অদম্য নারী প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে সাঁতার কেটে গড়েছেন এক নতুন বিশ্ব রেকর্ড। আইস মারমেইড বা বরফ জলপরী নামে পরিচিত বারবারা হার্নান্দেজ সম্প্রতি এই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছেন। গত 30শে অগস্ট শনিবার তিনি গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডে নিজের নাম তুলেছেন একজন নারী হিসেবে বরফ শীতল পানিতে সবচেয়ে বেশি দূরত্ব সাঁতরে পার হওয়ার জন্য। চিলির পুয়ের্তো নাতালেসের সেনোরেত ক্যানেলের হিমশীতল পানিতে তিনি প্রায় 4 কিলোমিটার, নির্দিষ্টভাবে বললে 3.84 কিলোমিটার সাঁতার কাটেন। এই দূরত্বটি কোনো ছোটখাটো বিষয় নয়, এটি ঢাকার কোনো বড় পার্কের কয়েক চক্কর দেওয়ার সমান। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই অসম্ভবকে সম্ভব করার সময় পানির গড় তাপমাত্রা ছিল 4.53 সেলসিয়াস, যা সাধারণ মানুষের শরীরকে মুহূর্তেই অবশ করে দিতে পারে। বারবারা এই কঠিন চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন কোনো বিশেষ ধরনের গরম পোশাক, ওয়েটস্যুট বা শরীর গরম রাখার জন্য কোনো তেল বা গ্রিজ ব্যবহার না করেই, শুধুমাত্র একটি সাধারণ সাঁতারের পোশাক পরে। সকাল 9:44 চিলির নৌবাহিনী এবং স্থানীয় বন্দর কর্মকর্তাদের সহায়তায় তিনি সাঁতার শুরু করেন এবং 1 ঘন্টা 6 মিনিট 15 সেকেন্ড পর সকাল 10:50 তার লক্ষ্যে পৌঁছান। তারা আমাদের চতুর্থ গিনেস রেকর্ড নিশ্চিত করেছে। একজন নারীর দ্বারা শীতল পানিতে বিশ্বের দীর্ঘতম দূরত্বে সাঁতার কাটা মেয়েটি আমি সেই আইস মারমেইড। এর মাধ্যমে তিনি পোল্যান্ডের ইসাবেলা বাবিকার গড়া 3.54 কিলোমিটার সাঁতারের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দেন। বারবারা হার্নান্দেজ শুধু একজন সাঁতারু নন, তিনি মানুষের সাহস ও সহনশীলতার এক জীবন্ত উদাহরণ। এর আগেও তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। 2023 সালে তিনি অ্যান্টার্কটিকার বরফ শীতল জলে 2.5 কিলোমিটার সাঁতার কেটে দীর্ঘতম পোলার আইস সাঁতারের রেকর্ড গড়েন এবং 2022 সালে কেপ হর্নের ভয়ঙ্কর ড্রেক প্যাসেজে সবচেয়ে দ্রুত 1 মাইল সাঁতার কাটার রেকর্ডটিও তার দখলে। বারবারার এই অর্জনগুলো প্রমাণ করে মানসিক শক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ তার শারীরিক সীমাবদ্ধতাকেও অতিক্রম করতে পারে। রিয়াদ হোসেন, বিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের যুদ্ধ অপরাধের প্রমাণ আন্তর্জাতিক অপরাধ আদালতকে দেওয়ায় যুক্তরাষ্ট্র 3টি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আল জাজিরা তথ্য মতে গাজা যুদ্ধ ও ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে সহযোগিতা করার অভিযোগে 3টি শীর্ষস্থানীয় ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সংস্থাগুলো হল রামাল্লা ভিত্তিক আল হক, গাজার প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস ও আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস। গত 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকায় সংস্থাগুলোর নাম যুক্ত করা হয়। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, এসব সংস্থা ইসরায়েলের সম্মতি ছাড়াই দেশটির নাগরিকদের বিরুদ্ধে আইসিসির তদন্ত, গ্রেফতার ও বিচার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিল। এ কারণেই সংস্থাগুলোকে নিশানা করা হয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আইসিসির উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। ওই অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রমাণ সরবরাহ করেছিল এই 3 ফিলিস্তিনি সংস্থা। আল হক পশ্চিম তীর ও আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করার চেষ্টায় কাজ করছে। অন্যদিকে গাজা ভিত্তিক পিসিএইচআর ও আল মিজান চলমান যুদ্ধের নথিপত্র তৈরি করছে। এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে চরম অন্যায়, অমানবিক, বেআইনি ও গণতন্ত্র বিরোধী বলে নিন্দা জানিয়েছে। বিবৃতিতে সংস্থাগুলো বলছে, যখন আমাদের জনগণের ওপর গণহত্যা চলছে তখন মানবাধিকার সংস্থাগুলোর ওপর এমন নিষেধাজ্ঞা শুধু সেই দেশই দিতে পারে যে আন্তর্জাতিক আইন ও মানবতার প্রতি কোনো শ্রদ্ধা রাখে না।
হুথির ইসরায়েলি জাহাজে আক্রমণ, তুরস্কের নিষেধাজ্ঞা, ইরানের মিসাইল কিংবা সৌদি আরবের তীব্র নিন্দা, কোনো কিছুতেই থামছে না গাজার মৃত্যুর মিছিল, বরং আরও বেপরোয়া হয়ে উঠছে তারা। শুধু গাজার মানুষ নয়, ভবনগুলোকেও মাথা উঁচু করে দাঁড়াতে দেখতেও যেন ভয় পাচ্ছে ইসরায়েল। তাই একের পর এক বোমা মেরে উঁচু ভবনগুলো গুড়িয়ে দিচ্ছে তারা। ইসরায়েলের অজুহাত, হামাস নাকি উঁচু ভবনে দাঁড়িয়ে নজরদারি করছে। তবে এই গল্পের পেছনে নেই কোনো প্রমাণ। একদিনের মধ্যেই আরও একটি 15 তলা ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। শনিবার গাজা জুড়ে তাদের হামলায় মাত্র একদিনেই 67 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটিতে এখনও যে কয়টি ভবন টিকে আছে সেগুলোকে লক্ষ্য করেই বোমা বর্ষণ চালাচ্ছে ইসরায়েল। তাদের এই হামলার মধ্যে জাতিসংঘের একটি কার্যালয় রয়েছে। ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে। দেইর আল বালাহ, খান ইউনিস সহ গাজার বিভিন্ন এলাকায় তারা সমান তালে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বললেও পর্যাপ্ত সময় না দিয়েই বোমা নিক্ষেপ করছে। এই ভয়াবহ অবস্থা থামানোর কোনো ইঙ্গিত ইসরায়েলের কাছ থেকে দেখা যাচ্ছে না, বরং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট একটি ভিডিও পোস্ট করে স্পষ্ট করে বলেছেন, আমরা চালিয়ে যাচ্ছি। সেই ভিডিওতে গাজা সিটির একটি উঁচু ভবন ধ্বংস হওয়ার দৃশ্য দেখানো হয়েছে। ইসরায়েল দাবি করছে যে হামাস ওই ভবনটি নজরদারির কাজে ব্যবহার করছিল, কিন্তু তারা এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখায়নি এবং হামাসও এই দাবি অস্বীকার করেছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্য পৌঁছানোর জন্য করিডোর খোলার আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে গাজা সিটিতে তাদের অভিযান চলতে থাকবে এবং তা এখনই থামার নয়। রিয়াদ হোসেন, বিবিসি নিউজ ডেস্ক। আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি লেখা প্লাকার্ড হাতে দাঁড়িয়েছিল ব্রিটিশ নাগরিকেরা। শুধুমাত্র এই কারণে ব্রিটিশ পুলিশ গ্রেফতার করেছে অন্তত 500 জনকে। 6 সেপ্টেম্বর শনিবার লন্ডনের পার্লামেন্টের সামনে হওয়া এই বিক্ষোভের নাম ছিল ডিফেন্ড আওয়ার জুরিস। পুলিশ জানায় সেখানে অনেকেই স্লোগান দেয় এবং কেউ কেউ পুলিশের উপর হামলার চেষ্টা করে। এদের বিরুদ্ধে আনীত অভিযোগ নিষিদ্ধ সংগঠনের সমর্থন এবং পুলিশের উপর আক্রমণ। ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশন নামের গ্রুপটিকে গত জুলাই মাসে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। অভিযোগ ছিল এই গ্রুপের কিছু সদস্য রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে ঢুকে সামরিক বিমান ভাঙচুর করেছিল। তাই ব্রিটিশ সরকার বলছে এরা দেশের নিরাপত্তার জন্য হুমকি। আইন অনুযায়ী যদি কেউ এই গ্রুপকে সমর্থন করে বা পাশে দাঁড়ায় তাহলে সেটা অপরাধ হিসেবে ধরা হবে। শাস্তি হতে পারে 14 বছরের জেল, এমনকি শুধু স্লোগান দেওয়া বা ফেসবুকে পোস্ট করলেও গ্রেফতার হতে পারে। এটাই প্রথমবার প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পর এত বড় সংখ্যক মানুষ ধরা পড়ল। এই সংগঠন বহুদিন ধরে যুক্তরাজ্যে ইসরায়েলের সঙ্গে যুক্ত অস্ত্র কোম্পানিগুলোর বিরুদ্ধে আন্দোলন করে আসছিল। তাদের দাবি ব্রিটেন এসব কোম্পানির মাধ্যমে ইসরায়েলকে সহায়তা দিচ্ছে, আর এতে গাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শনিবারের বিক্ষোভে পুলিশ খুব কড়া অবস্থান নেয়। প্রায় 425 জনকে গ্রেফতার করা হয়। আগের সপ্তাহগুলোতেও শত শত মানুষ ধরা পড়েছিল। শুধু একদিনেই 500 জনকে গ্রেফতার করা হয়েছিল, যাদের মধ্যে অনেকেরই বয়স 60 বছরের বেশি। মানবাধিকার সংস্থাগুলোর দাবি সরকার খুব বেশি কঠোর হয়েছে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার মানুষ হারাচ্ছে। কিন্তু সরকারের দাবি ভিন্ন। তারা বলছে এই গ্রুপ লাখ লাখ ডলার সমমূল্যের ক্ষতি করেছে, তাই তাদের নিষিদ্ধ করা ছাড়া উপায় ছিল না। ব্রিটিশ সরকার আরও দাবি করেছে অন্য সাধারণ প্রো প্যালেস্টাইন বিক্ষোভ করা এখনও বৈধ। পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।